একসময় এটা ছিল বাংলাদেশের সবথেকে বড় জলাভূমি, কিন্তু শুধু জলাভূমি বললে ভুল হবে। এটা ছিল রীতিমতো এক জীবন্ত পৃথিবী, যেখানে অসংখ্য গাছপালা, মাছ আর প্রাণী একে অপরের উপর নির্ভর করে টিকেছিল। আজ আমরা সেই চলন বিলের গল্পটাই বলবো, কিভাবে তথাকথিত উন্নয়নের স্রোতে হারিয়ে যাচ্ছে বিশাল এক প্রাণের উৎসব। এই কথাটা দিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক, কারণ এটাই কিন্তু এই পুরো গল্পের মূল সুর। আমরা যেটাকে উন্নয়ন বলছি, সেটা কি আসলে আমাদের পরিবেশকে একটু একটু করে শেষ করে দিচ্ছে না? এই দ্বন্দ্বের গভীরে যাওয়া যাক। চলুন একটু পিছিয়ে যাই, অনেক পেছনে। আজকের এই খণ্ডিত ছোট হয়ে আসা চলনবিল না, বরং ১০০ বছর আগের সেই বিশাল জলরাশির কথা ভাবা যাক, যেটাকে দেখলে মনে হতো এ যেন একটা চলমান সাগর। আচ্ছা, তার আগে একটু বোঝা দরকার, এই যে বিল বলছি জিনিসটা আসলে কি। ধরুন বিশাল একটা বাটির মতো নিচু জায়গা, যেটা বর্ষার পানিতে একদম কানায় কানায় ভরে ওঠে আর একটা দিগন্ত জোড়া লেকের মতো তৈরি হয়। চলন বিল ছিল ঠিক তেমনই, কিন্তু এর আকার আর বিশালতা ছিল আমাদের কল্পনারও বাইরে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? চলন বিল কিন্তু একটা মাত্র জলাশয় ছিল না। এটা ছিল ছোট বড় ১৬৩টা বিল, খাল আর অন্যান্য জলাশয়ের একটা বিশাল নেটওয়ার্ক। সবকিছু একে অপরের সাথে জোড়ায়েল ছিল। আর এর প্রাণটা আসত কোত্থেকে? আসত ৪৭টা নদী আর ৯০টারও বেশি খাল থেকে, যেগুলো সব দিক দিয়ে এখানে মিঠা পানি বয়ে আনত। এই যে সবসময় একটা স্রোত, একটা চলাচল, ঠিক এই কারণেই তো এর নাম হয়েছিল চলন বিল, একটা জীবন্ত চলমান মিষ্টি পানির সাগর। তাহলে প্রশ্নটা হলো, এত বড়, এত জীবন্ত একটা ইকোসিস্টেম কিভাবে প্রায় মরে গেল? এর পেছনের কারণগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, বরং ১ শতাব্দী ধরে একে ধীরে ধীরে টুকরো টুকরো করে শেষ করা হয়েছে। চলুন দেখি কিভাবে সেই বিভাজনের শুরুটা হলো। এর পতন কিন্তু একদিনে হয়নি। শুরুটা হয়েছিল সেই ১৯১৪ সালে, যখন একটা রেলপথ তৈরি করে এর বুকের উপর দিয়ে প্রথম বিভাজনের একটা দাগ টানা হয়। তারপর আসল আঘাতটা আসল ৮০-র দশকে, যখন এর প্রধান লাইফলাইন বড়াল নদীর উপর বাঁধ আর স্লুইস গেট বসিয়ে এর শ্বাস প্রায় বন্ধ করে দেওয়া হয়। আর শেষে একের পর এক রাস্তা আর হাইওয়ে বানিয়ে এর পানি চলাচলের বাকি পথগুলোও আটকে দেওয়া হলো। তো এই সব কিছুর ফল কি দাঁড়ালো? ভাবা যায়, ১০০ বছরের একটু বেশি সময়ে চলন বিল তার ৮৫% এলাকা হারিয়ে ফেলেছে। এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা গোটা ইকোসিস্টেমের মৃত্যুর ঘোষণা। আর পরিবেশের এই মৃত্যু স্বাভাবিকভাবেই একটা গভীর মানবিক সংকট তৈরি করেছে। যে মানুষগুলো হাজার হাজার বছর ধরে এই বিলকে ঘিরেই বেঁচেছিল, তাদের জীবন আজ মারাত্মকভাবে বিপন্ন। তাদের গল্পগুলোও কিন্তু এই সংকটেরই একটা অংশ। কৃষকদের জীবনে কি পরিবর্তন এসেছে সেটা একবার দেখুন। আগে বর্ষার পর পানি স্বাভাবিকভাবেই নেমে যেত, জমি উর্বর হয়ে উঠত। আর এখন পানি আটকে থেকে ফসলই নষ্ট হয়ে যায়। সেচের জন্য যে পানি একদম বিনামূল্যে পাওয়া যেত, সেটার জন্য এখন পয়সা খরচ করে ডিজেল পাম্প বসাতে হচ্ছে, কারণ মাটির নিচের পানির স্তরও তো কমছে। সাইদুর রহমানের মতো একজন কৃষকের কথাগুলো শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা কঠিন। প্রতি বিঘায় বাড়তি ৩ থেকে ৪ হাজার টাকা খরচ। একজন সাধারণ কৃষকের জন্য এটা বিশাল একটা বোঝা। এই বাড়তি খরচটা তাদের লাভ তো কেড়ে নিচ্ছেই, উল্টো ঋণের দিকে ঠেলে দিচ্ছে। আরেকজন কৃষক, আব্দুস সালাম, তার কথাটা আরও সহজ কিন্তু আরও ভয়াবহ। তিনি বলছেন, পানি জমে থাকার কারণে এবার সরিষার মতো একটা সাধারণ ফসলও চাষ করা যায়নি। মানে, যে জমিতে এক সময় সোনার ফসল ফলত, সেটা এখন বন্ধা হয়ে যাচ্ছে। এই ক্ষতিটা শুধু কৃষিজমিতেই সীমাবদ্ধ নেই, এর বাইরেও পানির নিচে একটা নীরব হত্যাকাণ্ড চলছে। চলন বিলের পানিতে যে প্রাণের মেলা বসত, তা এখন প্রায় শেষ। একটা বিশাল জীববৈচিত্র্য আমাদের চোখের সামনে থেকেই হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন এই বিলে ৮১ প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যেত। চিতল, বোয়াল, পাবদা, আইর, মানে একটা মাছের রাজ্য ছিল বলা যায়। এটা ছিল দেশের অন্যতম বড় একটা মাছের ভাণ্ডার। আর এখন সেই ৮১টা প্রজাতির মধ্যে টিকে আছে মাত্র ২৭টা। আর এগুলোর মধ্যেও অনেকগুলোই, যেমন বাঘাইল বা রানী মাছ, এখন বিপন্ন বা মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। হয়তো আর কয়েক বছর পর এদের নামটাও শুধু বইয়ের পাতাতেই পাওয়া যাবে। এই পরিসংখ্যানে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়। ৩ ভাগের ২ ভাগ মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আর এটা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়নি, হয়েছে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায়, দূষণ বাড়ায় আর মাছের ডিম পাড়ার জায়গাগুলো নষ্ট হয়ে যাওয়ায়। এত কিছু হারানোর পর এখন প্রশ্নটা খুব স্বাভাবিক, যে এখন কি হবে? চলন বিলকে বাঁচানোর কি কোনো পথ খোলা আছে, নাকি আমরা শুধু এর মৃত্যুর সাক্ষী হয়েই থাকব? চেষ্টা যে হচ্ছে না তা না, কিন্তু সেই চেষ্টার পথেও বিশাল সব বাধা। যেমন ধরুন, একটা সরকারি সমীক্ষা হচ্ছে, কিন্তু সেটা রিপোর্ট আসতেই ২০২৭ সাল লেগে যাবে। আবার বিভিন্ন সংস্থার মধ্যে কোনো মিলমিশ নেই। একজন রাস্তা বানাচ্ছে তো আরেকজন খাল কাটছে। শেষ পর্যন্ত এতে ধ্বংসই হচ্ছে।
এর সাথে তো দখল আর প্রতি বছর জমতে থাকা পলি তো আছেই, যা বিলটাকে একটু একটু করে ভরাট করে ফেলছে। তো চলন বিলের এই গল্পটা শুধু একটা জলাভূমি হারানোর গল্প না, এটা আসলে আমাদের সবার সামনে একটা বিরাট প্রশ্ন রেখে যায়। উন্নয়নের নামে আমরা যা কিছু করছি তা কি আসলে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আমাদের নিজেদের অস্তিত্বের ভিত্তিটাকেই নষ্ট করে দিচ্ছে? অগ্রগতির আসল মানেটা কি হওয়া উচিত, সেটা বোধহয় আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে।